যোগদান ও জনসভার সম্মানিত সভাপতি, এবি পার্টির সংগ্রামী জেলা আহ্বায়ক জননেতা আব্দুল খালেক, উপস্থিত আছেন আমার বাংলাদেশ পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, উপস্থিত আছেন শাহজাদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সম্মানিত ভাই শাহ আলম ভাই, যিনি আজকে আমাদের সাথে যোগদান করলেন, এবং শাহজাদপুরবাসী সবাইকে জানাই আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমাদের এই শাহজাদপুর হচ্ছে নদী বিধৌত একটি এলাকা, যেখানে বাংলাদেশের প্রধানতম নদী যমুনা নদী বয়ে চলেছে শাহজাদপুরের বুক জুড়ে। আপনারা জানেন শাহজাদপুর পৌরসভার সবচেয়ে কাছাকাছি যে নদীটি বয়ে চলেছে তার নাম করতোয়া। শাহজাদপুর হচ্ছে ব্যবসা বাণিজ্য উন্নয়ন অর্থনীতির একটি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে অন্যতম। আপনারা জানেন শাহজাদপুরের তৈরি করা কাপড় বাংলাদেশের সবচেয়ে বড় বড় হাটগুলোতে বিক্রি হয়, কিন্তু শাহজাদপুরের নামে বিক্রি হয় না, বিক্রি হয় ভিন্ন নামে। আপনারা জানেন কিনা জানি না, নরসিংদীর বাবুরহাটে যদি আপনি যান, দেখবেন শত শত শাহজাদপুরের কাপড় রয়েছে, কিন্তু তার স্থান ভিন্ন, স্থান টাঙ্গাইল অথবা স্থান নরসিংদী, এই ধরনের বিভিন্ন ভিন্ন নামে শাহজাদপুরের কাপড় বিক্রি হয়। আপনারা জানেন একটি নদী বিধৌত এলাকা হওয়ার পরেও, একটি ভাঙন পূর্ণ এলাকা হওয়ার পরেও শাহজাদপুরের মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিল এবং এখনো স্বাবলম্বী আছে। দুর্ভাগ্যের বিষয়, স্বাধীনতার 50 বছর পরেও শুধুমাত্র অর্থনৈতিক ক্রাইসিস না, অব্যবস্থাপনা এবং নেতৃত্বের অভাবে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকা শাহজাদপুর এখনো বাংলাদেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ আকারে হাজির হতে পারে নাই। আপনারা এরকম বহু জায়গা আপনারা বাংলাদেশে খুঁজে পাবেন যেখানে শুধুমাত্র একটা বাজারের উপর একটা শহর প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে কোনো উপজেলা নাই, সেখানে কোনো ইউনিয়ন নাই, সেখানে কোনো জেলা নাই, কিন্তু ওই উপজেলা ওই বাজারটাই একটা এমন একটা অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছে যে উপজেলা যে এলাকা ও শুধুমাত্র ওই বাজারের উপর নির্ভর করে ওই এলাকার মানুষের জীবন ধারণ করা সম্ভব হচ্ছে। আমাদের দুর্ভাগ্য, শত শত কোটি টাকার ব্যবসা প্রতি সপ্তাহে এই শাহজাদপুরের বাজারে হলেও শাহজাদপুরের মানুষের জন্য উন্নয়ন হয় না। শাহজাদপুরের মানুষ নদী পার হতে যে পরিমাণ পয়সা খরচ করে, সেই পরিমাণ পয়সা দিয়ে সেতু তৈরি করা সম্ভব ছিল। আপনারা দেখেছেন, আমার মনে আছে আমি যখন 1, 2, 3 পড়ি, আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, প্রাইমারি স্কুল বললে ভুল হবে, আমি যখন কলেজে পড়ি তখনও এই ব্রিজটা হয় না, এই ব্রিজটা হয়েছে আমি যখন কলেজে পড়ি তখন। শাহজাদপুরের প্রতিটি ইউনিয়ন, প্রতিটি অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত অবস্থায় রয়েছে শুধুমাত্র এই কারণে ওই সমস্ত ইউনিয়নগুলোতে বাংলাদেশ সরকারের প্রদত্ত অর্থ জনগণের হাতে পৌঁছায় নাই, জনগণের উন্নয়নে ব্যয় করা হয় নাই।
আমরা জানি শাহজাদপুরের প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি গ্রামে মানুষের সেবা চালু করা সম্ভব ছিল। শুধুমাত্র মানুষের টাকা লোপাটকারীরা এখান থেকে শত শত কোটি টাকা লুট করে দেশে বিদেশে পাচার করার কারণে শাহজাদপুরের মানুষের যে দুর্ভাগ্য সেটি রয়ে গেছে। আপনারা দেখবেন শাহজাদপুর থেকে জামিরতা ঘাট, শাহজাদপুর থেকে কৈজুরি ঘাট অথবা শাহজাদপুর থেকে এনায়েতপুর পর্যন্ত যে রাস্তা, প্রত্যেকটা রাস্তা রিক্সা চলাচলের উপযোগী না। এই রাস্তায় মানুষ চলাচল করতে পারে না। কিন্তু শাহজাদপুরের প্রায় 12-13টি ইউনিয়ন এই 3-4টা রাস্তার উপর নির্ভর করে চলছে। এই রাস্তাগুলো কমপক্ষে ডাবল লেন হওয়া উচিত ছিল। যে পরিমাণ টাকা শাহজাদপুরের জন্য বরাদ্দ করা হয়েছিল, যে পরিমাণ টাকা এই সমস্ত এমপিরা লুটপাট করে নিয়ে গেছে, এই সমস্ত রাস্তা 2-3 বার করে ডাবল লেন করা সম্ভব ছিল। কিন্তু এটা আমাদের চোর এমপি, চোর মন্ত্রী, চোর উপজেলা চেয়ারম্যানদের কারণে এগুলো আমাদের সম্ভব হয় নাই। আমাদের শাহজাদপুরবাসীর দুর্ভাগ্য, শাহজাদপুরে অনেক বড় বড় নেতার জন্ম হয়, শাহজাদপুরে প্রধানমন্ত্রীর জন্ম হয়, তিনি শাহজাদপুরের ভোটে এমপি হন, শাহজাদপুরের ভোটে প্রধানমন্ত্রী হন, শাহজাদপুরের মানুষের ভোটে তিনি দেশ চালান। কিন্তু তিনি শাহজাদপুরের নেতা থাকেন না, তিনি ঢাকার নেতা হন, তিনি বাংলাদেশের অন্যান্য অঞ্চলের নেতা হন। শাহজাদপুরের মানুষের উন্নয়নে তার বুক কাঁপে না। আমরা আপনাদেরকে বলতে চাই, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি বাংলাদেশে তৈরি হয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে, মানুষের সমস্যা সমাধানের রাজনীতি করার আন্দোলন নিয়ে, মানুষের সুবিধা ও অসুবিধা এগুলো বিবেচনা করার আন্দোলন নিয়ে। আমরা এসেছি শাহজাদপুরে আপনাদের দুঃখ দুর্দশা, আপনাদের ভালো মন্দ, আপনাদের সুখ দুঃখের সাথী হতে। আমরা শুধু এতটুকু কথাই বলতে চাই, শাহজাদপুরের প্রতিটি অঞ্চল আমাদের চিহ্নিত, শাহজাদপুরের প্রতিটি গ্রাম আমাদের চেনা, শাহজাদপুরের প্রতিটি ইউনিয়ন আমাদের চেনা আছে। আমরা সমস্যা যখন জানতে পারি, সমস্যার সমাধানও আমাদের কাছে আছে। আমরা শুধু এতটুকু কথা বলতে চাই, 50 বছরে শাহজাদপুর অনেক নেতার জন্ম দিয়েছে। 50 বছরে অনেকে এখানে উপজেলা চেয়ারম্যান হয়েছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। শাহজাদপুরের মাটি ও মানুষকে ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করে দেশে বিদেশে টাকা লোপাট করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে সময় নষ্ট করার মতো সময় আমাদের নাই। আমাদের সামনে যে সময়, এই সময় হচ্ছে বাংলাদেশ পুনর্গঠন করার, এই সময় হচ্ছে শাহজাদপুরকে পুনর্গঠন করার, এই সময় হচ্ছে শাহজাদপুরের মানুষের অধিকারকে বাস্তবায়ন করার, এই সময় হচ্ছে শাহজাদপুরকে একটি নতুন রাজনৈতিক নতুন মডেল শহর আকারে গড়ে তোলবার। শাহজাদপুরের নদীকে কেন্দ্র করে, শাহজাদপুরের ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে আমরা যদি জনগণের সমস্যা নিয়ে কাজ করতে পারি, আমরা যদি শাহজাদপুরের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করতে পারি, আমরা যদি শাহজাদপুরের জনগণের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে পারি, অবশ্যই এই সকল সমস্যা সমাধান করতে 2 বছরের বেশি সময় লাগার কথা না। আমরা জানি কোথায় কি করতে হয়। কয়শো কোটি টাকা ব্লক বরাদ্দের নামে যমুনাতে ব্লক বরাদ্দ করে কত কোটি টাকা আপনারা বরাদ্দ নিয়েছেন, কত কোটি টাকা বরাদ্দ হয়েছে, আর কত কোটি টাকা লোপাট করে আপনারা নিয়ে গেছেন। এই ধরনের অর্থনৈতিক বাছবিচার করার সময় সুযোগ অনেক পাওয়া যাবে। কিন্তু এখন আমাদের সময় হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার, নতুন শাহজাদপুর গড়ার, নতুন করে বাংলাদেশের মানুষকে আইডেন্টিফাই করার, নতুন করে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেওয়ার। এই সময় আগের সময় নাই।
এই সময় চাঁদাবাজ টেন্ডারবাজদের আর সময় নাই। এই সময় এমন সময় না, দিনের পর দিন চাঁদাবাজদের হাতে বাংলাদেশ জিম্মি হয়ে থাকবে, যাদের অন্ধকারের কারণে বাংলাদেশ মুক্তি পাবে না, যাদের দুর্বিষহ যন্ত্রণার কারণে শাহজাদপুরের মানুষ মুক্তি পাবে না। এই ধরনের দুরবস্থা আমরা ভবিষ্যতে চলতে দিতে পারি না। প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে বলতে চাই, যে কোনো সুবিধা অসুবিধায় আপনারা প্রশাসনের সহযোগিতা নেবেন। আমরা প্রশাসনকে বলবো, ন্যায় বিচারের ভিত্তিতে প্রত্যেকটি ব্যাপারে পদক্ষেপ নেবেন। শাহজাদপুরে কোনো ধরনের অন্যায় অবিচার প্রশাসনের ভাই বোন দেখে চুপ থাকতে পারবে না। শাহজাদপুরে কোনো ধরনের অন্যায় অবিচার হলে সেগুলোর ব্যাপারে আমরা যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেব ইনশাল্লাহ। প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে বলবো, বাংলাদেশের এই নবগঠনের প্রক্রিয়ায় আপনাদের সকলের হাত এগিয়ে আসবে। আপনাদের সংগ্রামী ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে আগামী দিনে আমার বাংলাদেশ পার্টি এগিয়ে যাবে ইনশাল্লাহ। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন শাহজাদপুরের গণমানুষের নেতা, এবি পার্টিতে শতাধিক ব্যক্তি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখন যোগদান করবেন শাহ আলম ভাই। এ পর্যায়ে শাহ আলম ভাইকে এ পর্যায়ে তার নেতা কর্মী সহ আনুষ্ঠানিকভাবে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাইয়ের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে এবি পার্টিতে যোগদান করতেছেন। জাগরে জাগো, জাগরে জাগো, মা মাটি আমার দেশ, মা মাটি আমার দেশ, নেতা নয় নেত্রী নয়, সবার আগে বাংলাদেশ, জাগরে জাগো। ধন্যবাদ শাহ আলম ভাইকে এবি পার্টির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। প্রিয় শাহজাদপুর উপজেলাবাসী, এখন আপনারা যার বক্তব্যের জন্য অপেক্ষা করতেছেন এবং বক্তব্য শুনবেন, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ রাষ্ট্র ইস্যু নিয়ে তার মূল্যবান বক্তব্য পেশ করবেন এবি পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সংগ্রামী উপস্থিতি, বৃষ্টির কারণে আমাদের প্রোগ্রামটা কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, সুতরাং আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্যের পরেই আমরা আসরের নামাজ আদায় করব। এই জন্য আপনারা ধৈর্য সহকারে একটু বসেন, আমরা নামাজ পরে পড়ে নেব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত শাহজাদপুরের এলাকাবাসী ভাই বোনেরা, প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। শাহজাদপুরের বিষয় নিয়ে একটু কথা বলবার আগে ঢাকার বেশ কিছু আপডেট অনেক সাংবাদিকরা জানতে চেয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন গত 2-3 দিন থেকে সেনাবাহিনীর সাথে আমাদের যে সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিভাগের প্রধানরা আছেন তাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয়ে দ্বিমত হচ্ছে এবং এই দ্বিমতের খবরগুলো আমরা বিভিন্ন সময় পত্রিকাতে এবং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে এরকম কিছু কথাবার্তা এসছে
অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একমত হওয়ার পরেও অনেক বিষয় আমাদের সশস্ত্র বাহিনীর সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা তাদের অফিসারদের সামনে বিভিন্ন বক্তব্যে সেগুলোর সাথে প্রকাশ্যে দ্বিমত করছেন। যদি এই বক্তব্যগুলো সঠিক হয়ে থাকে, আমরা পরিষ্কার করে বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা যে কোনো বেসামরিক সরকারের সিদ্ধান্তের প্রতি আনুগত্যশীল থাকা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ফোর্সের অ্যাবসলিউট রেসপন্সিবিলিটি অ্যান্ড অব্লিগেশন। তারা যেই সকল ভাষায় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এবং যেই বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে দ্বিমত করছেন প্রকাশ্যে, দিস গোজ অ্যাবসলিউটলি ট্যান্টামেন্ট টু মিলিটারি কু। এগুলো হচ্ছে প্রায় কু হয়ে যাওয়ার মতো ভাষা। আমরা আর্মড ফোর্সেসের সিনিয়র লিডারশিপকে মনে করিয়ে দিতে চাই, গত 17-18 বছর ধরে তো দিল্লিকে আওয়ামী লীগ যে বাংলাদেশের করদ রাজ্য পরিণত করেছে, সেদিন তো আপনাদের মুখে আপনারা কুলু বেটে বসেছিলেন। বাংলাদেশ থেকে যখন ট্রানজিট দিচ্ছে, বন্দর দিচ্ছে, একের পর এক আদানির সাথে নিম্নমানের অন্যায্য চুক্তি করে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে, আপনাদের মিলিটারি অফিসাররা দিল্লিতে গিয়ে ঘোড়া উপহার নিয়ে এসে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছিল। সেই দিন তো আপনাদের মুখে কোনো কথা শুনি নাই। সেই দিন তো আপনারা করিডোর নিয়ে কথা বলেন নাই, ট্রানজিট নিয়ে কথা বলেন নাই, ট্রান্সশিপমেন্ট নিয়ে কথা বলেন নাই। আজকে হঠাৎ করে 18 বছরের দিল্লির গোলামি থেকে যেদিন বাংলাদেশকে 24-এর 1400 শহীদ মিলে নতুন করে শহীদ হয়ে এই দেশকে স্বাধীন করেছে, আপনারা হঠাৎ করে দেশপ্রেমিক সেনাবাহিনী হয়ে গেলেন। আপনাদের লজ্জা লাগলো না? 16, 17, 18 বছর ধরে আওয়ামী দিল্লির গোলামি করে বাংলাদেশের লেন্দুব দর্জি আর মির্জাফরের রোল প্লে করেছেন। আজকে দেশের মানুষকে বুঝাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের কি করা উচিত এবং কি করা উচিত না। আপনাদের মনে রাখা উচিত আপনাদের 17-18 বছরের আমলনামার কথা, গুম খুন, 800 আয়না ঘর করার কথা, 6500 নাগরিককে অত্যাচার নির্যাতন করে লাশ গুম করে দিয়ে ক্রসফায়ার করে হারিয়ে দেওয়ার কথা। অতএব মনে রাখতে হবে, কোনোভাবে বাংলাদেশকে সিকিম আমরা হইতে দেব না। বাংলাদেশের জনগণ জানে 24-এর রক্ত দিয়ে যারা বাংলাদেশ স্বাধীন করেছে, আবু সাঈদ আর মুগ্ধের রক্তের প্রতিটা ফোঁটায় দেয়ালে দেয়ালে বলে দেওয়া আছে, কোন ফেরাউন, মির্জাফর, জগৎ শেখ আর লেন্দুব দর্জির কাছে সিকিমের মতো করে বাংলাদেশ আর বর্গা দেওয়া হবে না। বাংলাদেশের পাড়ায় মহল্লায় দেশপ্রেমিক জনতা যেখানে যেখানে আছে তারা আবার প্রতিহত করবে। তাই আপনাদেরকে বলছি, পেশাদারিত্বের জায়গায় ফিরে আসেন। আপনার চাকুরির সীমা সাংবিধানিক জুরিসডিকশনের বাইরে আপনারা কথা বলবেন না। দিস ইজ নন ইউর বিজনেস, দিস ইজ নট ইউর জুরিসডিকশন। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে সমালোচনা করা, জবাবদিহিতার আওতায় আনার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলের, সিভিল সোসাইটির, নাগরিকদের। তারা সেটা করবে। এটা পুলিশের কাজ না, বিডিআর বিজিবির কাজ না, র্যাবের আনসারের কাজ না, এটা সশস্ত্র বাহিনীর কাজ না। এই দায়িত্ব হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ যেই ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারকে সমালোচনা করা দরকার, জবাবদিহিতা করা দরকার, সেটা আমরা করে যাচ্ছি এবং করে যাব। বাংলাদেশ সবার আগে, এই সবার আগের বাংলাদেশের প্রশ্নে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনোভাবে আপোষ করি নাই গত 17-18 বছরে, ভবিষ্যতেও করব না ইনশাআল্লাহ। আরেকটু ঠিক আছে।
প্রফেসর ইউনূসকে বলছি, বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের 1400 শহীদের রক্তের উপরে আপনাকে যে দায়িত্ব এই দেশের মানুষ দিয়েছে, এটার উপরে আমরা এখনো আস্থা রাখতে চাই। সংস্কার, বিচার এবং নির্বাচনের যৌথ যে রেসপন্সিবিলিটি নিয়ে আপনি এবং আপনার টিম কাজ করছেন, আমরা অবশ্যই এই ব্যাপারে বারবার বলেছি এবং বলবো যে আপনার টিমের অনেক সদস্য, অনেক উপদেষ্টা তার দায়িত্ব পালন করতে বারবার ব্যর্থ হয়েছেন। এর মানে এটা না যে প্রফেসর ইউনূসের মতো ব্যক্তির উপরে এই দেশের মানুষের আস্থা নাই হয়ে গেছে। আমরা অবশ্যই আপনার উপরে আস্থাবান এবং আস্থা রাখতে চাই শেষ পর্যন্ত, আগামী বছর জুন পর্যন্ত যেই ডেডলাইন আপনি দিয়েছেন। কিন্তু যেখানে যেখানে আপনাদের উপদেষ্টারা ফেল করছে দায়িত্ব পালন করতে, তাদেরকে আপনি দায়িত্ব থেকে অব্যাহতি দেন। অব্যাহতি নিয়ে যেখানে যোগ্যতম উপদেষ্টা নিয়োগ করা দরকার, রিপ্লেস করা দরকার, দেশের মানুষের স্বার্থ রক্ষা করা দরকার, সেই জায়গাতে বেটার অল্টারনেটিভকে আমরা দেখতে চাই। আপনি কোনোভাবে দায়িত্ব থেকে পিছপা হওয়ার সুযোগ নাই। বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব নেওয়াটা এটা বিকালবেলা সন্ধ্যার আগে T20 খেলবার মতো অবস্থা নাই। এটা শেষ পর্যন্ত গাটস নিয়ে খেলে যেতে হবে এবং দেশের মানুষের পক্ষে আপনি যতদিন কাজ করবেন, আমাদের পক্ষ থেকে আমরা আপনাকে সমর্থন করব, যৌক্তিক ন্যায্য সমালোচনা করব। রাষ্ট্র এবং নাগরিক সাপেক্ষে পিছপা হবার সুযোগ নাই। যেই দায়িত্ব আপনাকে দেশের মানুষ, কোটি কোটি শহীদ পরিবার, জুলাই বিপ্লবের নায়করা, গণ অভ্যুত্থানের কর্মীরা দিয়েছে, সেই দায়িত্ব আপনাকে অবশ্যই পালন করে যেতে হবে। যেখানে যেখানে রাজনৈতিক দলগুলোর সাথে আপনার সমন্বয় করা দরকার, কথা বলা দরকার, ডায়ালগ করা দরকার, কোথায় কোথায় গ্যাপ আছে সেটা বোঝা দরকার, সেগুলো আপনারা করেন। ঐক্য এবং সংলাপের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখে যেতে চাই, যেই ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসছেন। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল নির্বাচন উপহার দিয়ে আপনারা এখান থেকে বিদায় নেবেন। পিছপা হবার সুযোগ নাই। তাহলে দিল্লি এবং দিল্লির যে গোলামরা, বাংলাদেশে রাজনৈতিক দলের এবং বিভিন্ন দলের নেতারা, সামরিক বেসামরিক আমলারা বাংলাদেশকে ব্যর্থ হতে দেখতে চায়। ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশনের ক্যাম্পেনের মধ্য দিয়ে সেই চক্রান্তটা সফল হবে। আপনি চলে যাওয়া মানে হচ্ছে বাংলাদেশে 1400 শহীদের পরিবারের রক্তের সাথে গাদ্দারি করা হবে। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, প্রফেসর ইউনূসকে বলছি, পদত্যাগের মতো ভুল সিদ্ধান্ত নিয়ে দেশকে একটা সংকটের মধ্যে ফেলে দেবেন না। বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে এবং আপনার সরকারের প্রতি আমাদের আস্থার জায়গাকে আরও সংলাপ এবং ঐক্যের মধ্য দিয়ে কিভাবে শেষ পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এটার জন্য আপনি কাজ করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। এ পর্যায়ে আমি বলবো, এখানে আমরা দেখতে পেয়েছি বিডিআরের অনেক জওয়ান সদস্য ভাই এখানে এসছেন, যারা সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে এসছেন। আপনারা জানেন 2009-এর পিলখানা গণহত্যায় 57 জন আমাদের আর্ম ফোর্সেসের অফিসারকে শহীদ করা হয়েছে এবং সাবেক বিডিআরের যে চিফ ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মইনুনের বরাতে আমরা এখন জানতে পেরেছি কিভাবে ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় এই গণহত্যার আয়োজন করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের 3-4টা বাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে বাংলাদেশকে দুর্বল করে দেওয়া, লেন্দুক দর্জির হাতে বাংলাদেশ তুলে দেওয়া, বাংলাদেশকে সিকিমের মতো করে শেখ হাসিনা এবং শেখ পরিবারের গোলামিতে পরিণত করবার ষড়যন্ত্র করা হয়েছে। এবং এটার মধ্য দিয়ে আমরা দেখেছি প্রায় 19-20 হাজার বিডিআর নিরপরাধ জওয়ানকে জেল, জুলুম, মিথ্যা মামলা, নির্যাতনের শিকার করানো হয়েছে। তাদের বেতন পেনশনকে কেড়ে নেওয়া হয়েছে, তাদের ন্যূনতম সরকারি সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হয়েছে, মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে। এগুলো বন্ধ করেন। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি একটা গণতদন্ত কমিশন করেন, এই পিলখানা গণহত্যার সকল পক্ষের কথা প্রকাশ্যে শোনেন এবং ন্যায্য বিচারের আয়োজন করেন। এইটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্ন। বাংলাদেশের এখন যে এখানে দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে কথা বলছি, এটা আমাদের অনেক ঐতিহ্যবাহী জায়গা। যারা মোগল এম্পায়ারের সময় থেকে আমরা বাংলার ইতিহাস পড়েছি, সেই 16, 1700, 1800 শতাব্দীতে বাংলা ছিল পৃথিবীর সবচেয়ে ধনী প্রভিন্স।
Bengal has been the largest and richest GDP of the world at time. পৃথিবীর 17 থেকে 18% পণ্য উৎপাদন করত এই বাংলা, এবং সেই বাংলার অন্যতম কারিগর এবং রূপকাররা ছিল হচ্ছে আমাদের যারা এই অঞ্চলের পূর্বপুরুষ, যারা মসলিন বানাতেন, যাদের কথা রূপকথার গল্পের মতো এসেছে যে একটা ম্যাচ বক্সে নাকি একটা সাপড় আটানো যেত, একটা শুয়ের ফুটা দিয়ে নাকি একটা কাপড় বের করে নেওয়া যেত। সেই ধরনের ঐতিহ্যবাহী একটা জায়গার নাম হচ্ছে আপনাদের সিরাজগঞ্জের শাহজাদপুর এবং চারপাশের উপজেলাগুলো। আমরা আজকে 2025 সালে বলছি এবি পার্টির রাজনীতি হচ্ছে আমার ইতিহাস, আমার ঐতিহ্য, আমার হাজার বছরের জীবন এবং সংস্কৃতিকে ফিরায় নিয়ে এসে এখানকার তাঁত শিল্পকে বিশ্বমানের করা, জাতির থেকে শুরু করে আন্তর্জাতিক জায়গাতে এটাকে ছড়িয়ে দেওয়া, এখানকার 5 লক্ষ তাঁতিকে বাংলাদেশের পেশাদারিত্বের জায়গায় কিভাবে নিয়ে যাওয়া যায়, কিভাবে ক্ষুদ্র সুদবিহীন ঋণ দিয়ে, কৃষি ঋণের মতো, শিল্প ঋণের মতো ন্যায্যতার ভিত্তিতে ঋণ দিয়ে এই শিল্পকে বাঁচিয়ে রাখা যায়, এটা হচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতি। এটা কি আমরা বলছি সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি? ইতিপূর্বে আমরা দেখেছি যে এই তাঁত শিল্পে ঋণ দেবার নাম করে শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট প্রকল্প করা হয়েছে। তাঁত বোর্ডের নামে যমুনার চরে গিয়ে জমি বরাদ্দ দিয়ে লুটপাটের আখের গুছানো হয়েছে, কিন্তু আমার গরিব তাঁতির জীবন পরিবর্তন হয় নাই। কিন্তু এই তাঁত শিল্পকে যদি আমরা পেশাদারিত্বের ভিত্তিতে নিয়ে আসি, আমাদের গার্মেন্টস শিল্পে আপনারা জানেন যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে কাপড়টা বাহির থেকে বিদেশ থেকে কিনে এনে কাপড় বানাতে হয়, এটা যদি বাংলাদেশ নীতিমালা করে দেয় যে প্রত্যেক গার্মেন্টস শিল্প মালিককে এই কাপড়টা তাঁতির কাছ থেকে কিনতে হবে, সিরাজগঞ্জের বেলকুচি শাহজাদপুর থেকে কিনতে হবে, এটার মধ্য দিয়ে কিন্তু আমার তাঁত শিল্প বিশ্বমানের হবে। এটার মাধ্যম দিয়ে আমার তাঁত শিল্পের আকার প্রকার বাড়বে, তার আয় উপার্জন বাড়বে, লক্ষ লক্ষ বেকার যুবকের চাকুরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা দেখতে চাই এই তাঁত শিল্পকে নিয়ে বাংলাদেশের এই তাঁতের খদ্দেরের যে কাপড়গুলো আছে আমার ইতিহাস এবং ঐতিহ্যের, সেগুলো স্কুলের ড্রেস, কলেজের ড্রেস, আইন পেশা, ডাক্তারের পেশায়, যেখানে যেখানে বিভিন্ন পেশায় পোশাক পরানো হয়, এই তাঁতির বানানো আমার মাটির কাপড়গুলোকে যদি আমরা সেখানে প্রমোট করতে পারি, এটার মধ্য দিয়ে তাঁত শিল্প যেমন বিকশিত হবে, আমার ইতিহাস, আমার ঐতিহ্য, আমার সংস্কৃতি বিকশিত হবে, আমার মাটির কাপড় এবং মাটির তাঁত নতুন করে শিল্পে বিকশিত হবে, আমার সেই মসলিন এবং জামদানি নতুন করে আবার এখানে ফিরে আসবে। এবং এটার মধ্য দিয়ে শুধু সিরাজগঞ্জ না, শুধু শাহজাদপুর না, সারা বাংলাদেশ পৃথিবীতে নতুন করে সমৃদ্ধির জায়গায় চিহ্নিত হবে। আমরা দেখতে চাই নতুন রাজনীতি মানে হচ্ছে এই তাঁত শিল্পকে জাতিসংঘ পর্যন্ত নিয়ে যাওয়ার রাজনীতি। এটাই হচ্ছে আগামী দিনের এবি পার্টির রাজনীতি। জাতিসংঘ থেকে শুরু করে সারা পৃথিবী চিনতে হবে যে সিরাজগঞ্জের বেলকুচি, উল্লাপাড়া এবং শাহজাদপুরের লক্ষ লক্ষ গরিব তাঁতির বানানো কাপড় সারা পৃথিবীর বড় লোকরা পড়ছে, ইউরোপ আমেরিকায় পড়ছে, পুরস্কার দিতে দেখতে আসবে লক্ষ লক্ষ বিদেশিরা, এখানে শুধু তাঁত শিল্পের কারিগরকে দেখতে আসবে। এটা ট্যুরিজমের হাব বানানো সম্ভব যদি আমরা পরিকল্পনা করি। বাংলাদেশের তাঁত শিল্পকে সেই পর্যায়ে নেওয়া সম্ভব বলে আমরা বিশ্বাস করি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য বস্ত্র উপদেষ্টা যিনি আছেন দায়িত্বে, তাকে অনুরোধ করছি আপনারা অবিলম্বে বসে এই তাঁত শিল্পে মোবারক ভাইয়ের মতো যারা এক্সপার্ট আছেন, যারা দিনরাত এগুলো নিয়ে কাজ করছেন, তাদের সাথে বসেন, কথা বলেন। এই শিল্পকে কিভাবে আমরা বিশ্বমানের করতে পারি, এই শিল্পকে কিভাবে লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, সেইটার জন্য পলিসি তৈরি করেন, সেটার জন্য ঋণ দেন, ব্যাংকগুলোকে বলেন, যুবকদেরকে প্রশিক্ষণ দেন, কাঁচামালের বন্দোবস্ত করেন, যেন আমার এই শিল্প আগামী দিনে বাংলাদেশে আরএমজি সেক্টরের পরে, বিদেশের রেমিটেন্স আয়ের পরে অন্যতম বাংলাদেশের আয়ের সোর্সে পরিণত হয়। বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে যদি এখান থেকে আমরা হাজার হাজার কোটি টাকার শিল্প এবং তাঁতকে বিশ্বমানের করতে পারি। এবং সেটার জন্য ঢাকাতে গিয়ে যেখানে যেখানে আপনাদের হয়ে কথা বলা দরকার, এবি পার্টির পক্ষ থেকে আমরা কথা বলবো তাঁত শিল্পের জন্য নীতিমালা তৈরি করবার জন্য ইনশাআল্লাহ। সর্বশেষ হচ্ছে আমরা শাহজাদপুরের জন্য যে রাজনীতিটা দেখতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় দেখেন যে আমাদের যে রিসোর্স আছে, আপনাদের এখানে দুইটা বড় নদী আছে,
সেই নদীকে কেন্দ্র করে যেই শিল্প, যেই বাণিজ্য যেটা করবার সুযোগ আছে, সেই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই। রাস্তা করবার বদলে, জমি নষ্ট করবার বদলে, নতুন নতুন প্রকল্পের লুটপাটের বদলে আমার নদীকে ঘিরে আবার কিভাবে সেই ডান্ডি বানানো সম্ভব, যেই মাধ্যম দিয়ে 1800-1700 শতকে বাংলাদেশের এই নদী তীরের মানুষরা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ ছিলেন। তাহলে যমুনা পারের মানুষরা, যমুনার চরে থাকা মানুষরা আজকে সবচেয়ে গরিব মানুষ কেন? এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে। নদী তো গরিব মানুষের জিনিস না। ইংল্যান্ডে গেলে আপনি দেখবেন মাত্র একটা নদী দিয়ে লন্ডন শহর চলছে। আপনি প্যারিসে গেলে দেখবেন একটা নদী দিয়ে চলছে। পৃথিবীর বহু দেশ আছে যেই দেশে কোনো নদী নাই, অথচ আমার দেশের শত শত নদীকে আমরা ব্যবহার করতে পারছি না। সেটাকে ঘিরে যেই মৎস্য পেশার ডেভেলপ করবার সুযোগ আছে, সেটাকে ঘিরে যেই পর্যটন শিল্প গড়ে তোলবার সুযোগ আছে, এটাকে ঘিরে যে লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থান তৈরি করবার সুযোগ আছে, সেই সুযোগগুলোকে আমরা কাজে লাগাতে পারছি না। আমাদের এবি পার্টির নেতৃত্বে যদি আপনাদের সহযোগিতায় আনোয়ার সাদাত টুটুলকে আপনারা প্রতিনিধিত্ব করবার সুযোগ দেন, বাংলাদেশে আগামী দিনে আমরা কথা দিচ্ছি যমুনাকে ঘিরে শাহজাদপুরকে অন্যতম পর্যটন শিল্প কেন্দ্রে আমরা গড়ে তুলব ইনশাল্লাহ, যেটার মাধ্যমে এই এলাকার মানুষ, এই এলাকার মৎস্যজীবী তাঁতি শিল্পীরা এই এলাকার বাইরে কোনোদিন চাকরি খুঁজতে যেতে হবে না। বাহিরের লোকরা আসবে শাহজাদপুরে চাকরি করবার জন্য, ব্যবসা করবার জন্য, ঘুরবার জন্য, এবং এইটা সম্ভব। এটা কি আমরা বলছি নতুন প্রজন্মের রাজনীতি? এটাকেই বলছি লুটপাট থেকে বেরিয়ে এসে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। এটাকেই বলছি বাংলাদেশ 2 দায় এবং দরদের রাজনীতি। এই রাজনীতিটাই হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে আমাদের তরুণরা দেয়ালে দেয়ালে লিখে দিয়ে গেছে। এই রাজনীতিটাই হচ্ছে বাংলাদেশের আগামী দিনের ঘুরে দাঁড়ানোর ভবিষ্যৎ। বংশ পূজার রাজনীতি, ব্যক্তির মন্দিরে আর মাজারে গিয়ে ফুল দেবার রাজনীতি দিয়ে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন হয় নাই। আমরা এই মাজার পূজার রাজনীতি দেখতে চাই না, ব্যক্তি পূজার রাজনীতি দেখতে চাই না। দলের ভিতরে জমিদারি বন্দোবস্ত কায়েম হবে, লুটপাট আর টেম্পো স্ট্যান্ডের রাজনীতি আগামী দিনে চলবে না। নতুন চাঁদাবাজদেরকে হুঁশিয়ার করে বলছি, টেম্পো দখলের রাজনীতি বন্ধ করেন, বাস স্ট্যান্ড দখলের রাজনীতি বন্ধ করেন, তাঁত শিল্প থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজির রাজনীতি বন্ধ করেন। এই রাজনীতি আগামী দিনে চলবে না। যদি আপনারা সংশোধিত না হন, আপনারা পরিবর্তন না হন, আপনাদের রাজনীতি আগামী দিনে বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে। এই লুটপাট তন্ত্রের বিরুদ্ধেই 24-এ গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানের রাজনীতি হচ্ছে বাংলাদেশের দায় এবং দরদের রাজনীতি। এবি পার্টির নেতৃত্বে আগামী দিনে আমরা ইনশাআল্লাহ আপনাদের সবাইকে নিয়ে সারা বাংলাদেশে, শুধু শাহজাদপুরে না, সেই বাংলাদেশ 2 তৈরি করবার যে রাজনীতি, দায় ও দরদের রাজনীতি। ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে।